ট্রান্সলেশনের উপর আগে যে ক্লাসটা হয়েছিল সেটা একেবারেই বেসিক্স ছিল, যে আধুনিক পালি ভাষা শিক্ষা তার যে শেষের দিকের একটা অনুশীলনী থেকে, যে একটা বাক্যের মধ্যে কি কি পার্টস থাকে, সাবজেক্ট, ভার্ব আর প্রেডিকেট, এই তিনটে যদি ভাগ করা হয়, বাংলায় যদি সেটাকে আমরা কর্তা, কর্ম এবং ক্রিয়া বলি, সেইটা এবং তার কীরকমভাবে এক্সটেনশন হচ্ছে সেইগুলো ছিল। যেমন পুরিশ রুক্ষং ছিন্দতি, মানুষটি গাছটিকে কাটে, তো পুরিশ সেটাকে বলা হলো বলবা পুরিশ, বা দীর্ঘ বলবা পুরিশ, মানে দীর্ঘ আকৃতির বলবান পুরুষ। এই দীর্ঘ আকৃতির দীর্ঘ বলবা এটা হলো এক্সটেনশন। রুক্ষং ছিন্দতি, সেখানে বলা হলো যে মহন্তং রুক্ষং ছিন্দতি, মহন্তং অম্বং রুক্ষং ছিন্দতি। তো এই মহন্তং অম্বং এইটা হলো এই কর্ম যেটা আছে রুক্ষ তার এক্সটেনশন। আবার ছিন্দতি যে কাটা হচ্ছে সেটার সঙ্গে বলা হলো শীঘ্রং ছিন্দতি, শীঘ্র ছেদন করছে। ফরসুনা ছিন্দতি, ফরসু অর্থের কুঠারের দ্বারা কাটছে। তো এইভাবে যে একটা একটা করে জিনিস অ্যাড হচ্ছে, শব্দ যেটা একটা একটা কম্পোনেন্টকে কোয়ালিফাই করছে, তো সেই জিনিসটি আধুনিক পালি ভাষা শিক্ষা বইতে এনলার্জমেন্ট বা সম্প্রসারণ বলে টার্মটা ছিল। আর একটা আমরা পরে ইংরাজি নোটের পুরো পালি হাউ টু রিড ইট বলে একটা বই আছে, সেই বইয়ের কিছুটা এক্সট্র্যাক্ট করা হবে, সেখানেও সিমিলার জিনিস আছে বাট একটু অন্য টার্ম আছে, মডিফায়ার বলে। তো যাই হোক, মোটের ওপর বিষয়টা হচ্ছে যে একটা কোর কতগুলো শব্দ নিয়ে একটা বাক্য তৈরি হচ্ছে, তারপর তার সাথে ডালপালা গজাচ্ছে, এটার সাথে এটা রিলেটেড, ওটার সাথে ওটার রিলেটেড। কোর ওয়ার্ডগুলো যদি ধরতে পারা যায় তাহলে সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করাটা খুব একটা জটিল হবে। সেটার ওপরেই এই ক্লাস। গতদিন একটা ক্লাস হয়েছিল, আজকে সেকেন্ড ক্লাস। আগের দিনে জাস্ট আমরা যে তিনটে পার্ট, কর্তা, কর্ম, ক্রিয়া এবং তার সম্প্রসারণ হয়, এইটুকু জেনেছিলাম। আজকের ক্লাসে হচ্ছে যে পালিতে বাক্য কত রকম হচ্ছে তার কিছু স্যাম্পল দেখা হবে, এবং এক্সটেনশানগুলো কত টাইপের হয়। কিছুটা জটিল লাগতে পারে, কিন্তু আমি চেষ্টা করব যতটা সম্ভব সেটা সহজ করে বলার। তো প্রথমে এটা যেটা আছে যে চতুর্থ পরিচ্ছেদ বলে, এটা দেখবে আধুনিক উচ্চতর পালি ভাষা শিক্ষা, মানে আধুনিক পালি ভাষা শিক্ষার যেটা থার্ড পার্ট, তার এটা অংশ। পেজ নাম্বার মিলবে না, কেননা পিডিএফ যেটা তোমাদের দিয়েছি এটা একবারে তিনটে অ্যাড করা আছে, মানে পিডিএফের পেজ নাম্বার মিলবে না, বাট এরকম পেজ উল্টে দেখলে দেখবে যে 97-98 পেজেতে এইটা আসছে। এটা আমি অনেক আগে দিয়েছি এবং তোমাদের বলেছিলাম প্রিন্ট করে রাখতে, তো আশা করি করে রেখেছো। আদারওয়াইজ ক্লাসটা দেখো, পরে প্রিন্ট করে নিতে পারলেও ভালো, কিন্তু এটা অসম্ভব উপকারী, এটা ভবিষ্যতে বুঝতে পারবে। তো এখানে প্রথম যেটা বিষয় আছে যে বাক্যের বিশদ বিশ্লেষণ বলে। তো বাক্য তিন রকম: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। সেখানে বাংলা শব্দগুলো একটু অদ্ভুত দিয়েছে, সাধারণ বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, যদিও আমরা এটাকে সরল বাক্য বলি। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এবার তার উদাহরণ দিচ্ছে যে প্রত্যেকটি বাক্যে একটি উদ্দেশ্য এবং বিধেয় থাকে, সাবজেক্ট এবং প্রেডিকেট। তবে একটি সাধারণ বাক্যে, দ্যাট মিন্স সিম্পল সেন্টেন্সে, একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে, অনলি ওয়ান। উদাহরণ এখানে দিয়েছে, পুরিশ ক্ষেত্তং কসতি। পুরিশ মানে একটি মানুষ, ক্ষেত্তং মানে ক্ষেত্র অর্থাৎ জমিকে, কসতি মানে কর্ষণ করে, চাষ করে, খোঁড়া যেটা সেটা বোঝাচ্ছে। তো পুরিশ হচ্ছে এখানে উদ্দেশ্য, ক্ষেত্তং কসতি হচ্ছে বিধেয়। তো একটাই পার্ট হচ্ছে ন পুষ্পগন্ধ পটিবাত মেতি। পুষ্পগন্ধ মানে পুষ্পের গন্ধ, পটিবাতং যুক্ত এতি, এখানে সন্ধি হয়েছে, এটাকে একটু ছোট করলে ভালো হয়। প্রতিবাদ মানে বায়ুর উল্টো দিকে, এতি মানে হচ্ছে যায়।
তো পুষ্পগন্ধ পটিবাতং, বায়ুর উল্টো দিকে ন এতি, নটাকে শেষে দিয়ে অর্থ করতে হবে, যায় না। তারপরে উদাহরণটা বলছে কো ন সম্মোহ, এই উদাহরণগুলোর দরকার নেই এখান থেকে, এই উদাহরণটা দেখলেই এনাফ, যে বিষয়টা বলতে চাইছে তাতে হয়ে যাবে। এবারে আমরা জটিল বাক্যে আসি। জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, সেখানে মুখ্য যে বাক্য আছে, মেন যে ক্লজ যেটা আছে, সেটার সাথে এক বা একাধিক সাপেক্ষাত্মক উপবাক্য থাকে। এটা বেসিক্যালি রিলেটিভ ক্লজ, সেটার বাংলা বলছে। মেইন ক্লজ থাকবে, তার সাথে রিলেটিভ ক্লজ থাকবে কিছু, সেটাই হচ্ছে জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে উদাহরণ বলছে সচাহং, সচাহং এখানে সচে যুক্ত অহং, সচে মানে যদি, অহং মানে আমি। গেহং গমিষ্যান, গৃহে যাই বা যাব। মাতা পিতর, মা এবং পিতা, মা বাবা, মং আমাকে, তজ্জেষ্যন্তি মানে তর্জনা করবে, বকবে। তাহলে এইখানে মেইন ক্লজ হচ্ছে বা মুখ্য বাক্য মাতা পিতর মং তজ্জেষ্যন্তি, মা বাবা আমাকে বকবে। আর তার সাবঅর্ডিনেট হচ্ছে রিলেটিভ ক্লজে ইফ আই গো, ইফ আই উইল গো টু দ্য হাউস, যদি আমি বাড়িতে যাই। তো ইন জেনারেল যেরকমভাবে হয় এখানে এইটা বলছে যে সাপেক্ষাত্মক উপবাক্য হচ্ছে এইটা, অপরটি হচ্ছে মুখ্য বাক্য। তো এটা খুব একটা জটিল কিছু না, বাংলা বা ইংরাজিতে যেরকমভাবে আমরা বাক্য ব্যাপারটা দেখি, সরল বাক্য জটিল বাক্য সেম জিনিস, এক্সাম্পলটা খালি পালি। এবার বলছে যৌগিক বাক্য কীরকম হয়। যৌগিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা, কনজাংশন, সেগুলোর দ্বারা পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক সাধারণ বা জটিল বাক্য থাকে। তাহলে সিম্পল সেন্টেন্স অর কমপ্লেক্স সেন্টেন্স, একাধিক সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স পরস্পর কিছু কনজাংশন দিয়ে অ্যাড হয়ে থাকে। এইখানে এই উদাহরণটা এক্সপ্লেন করছি। বলছে থেরো মানে স্থবির, মূলশিরি, মূলশিরি মানে মূলশ্রী, একজন ব্যক্তি, একজনের নাম এটা। মূলশ্রীকে পক্কসা বেশি, ডাক মানে বকলেন, এটা বোঝাচ্ছে। এটা একটু আননোন ক্রিয়াপদ, আমরা এখানে এই তজ্জে ইতি এরকম একটা বলতে পারি, তজ্জেসি অতীতকালে। তো তাকে তিনি এ করেন, অথ দেন, তারপর মহাজনকায় সন্নিপততি। মহাজনকায় মানে হচ্ছে একটা লার্জ ক্রাউড, কায় মানে হচ্ছে গুচ্ছ, বৃন্দ, কালেকশন, এরকম বোঝাচ্ছে, কালেকটিভ একখানা ওয়ার্ড। আর মহাজনকায় মানে বিশাল, এ হিউজ ক্রাউড, সন্নিপততি মানে একত্রিত হবে। তাহলে এই যে স্থবির মূলশ্রীকে বকলেন, তারপর বিশাল লোকজন একত্রিত হলো, তাহলে এখানে দুটো সিম্পল সেন্টেন্স আছে। সিম্পল সেন্টেন্স দুটো এখানে এই অথ দিয়ে জুড়ছে। পরের উদাহরণ যেটা আছে এটা বেশ জটিল আছে, এটা আমি বলছি না। এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্সের, দুটো কমপ্লেক্স সেন্টেন্স জুড়ে একখানা যৌগিক বাক্য তৈরি হচ্ছে, কম্পাউন্ড সেন্টেন্স। তো মোটামুটিভাবে এখানের যেটা বিষয় সেটা হলো যে বাংলা বা ইংরাজিতে আমরা যেরকমভাবে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দেখি, পালিতেও একই রকমভাবে জিনিসগুলো হয়। তো স্ট্রাকচারগুলো যখন বড় বড় আমরা বাক্য করব, সেইখানে মাথায় রাখতে হবে যে এইটা ওই আমি ভাত খাই, তুমি কবে বাড়ি যাবে, এরকমভাবে যদি আমরা পালি ভাবি, সেই রকম সবসময় হবে না। লম্বা চওড়া বাক্য হতে পারে এবং সেটাকে অ্যানালিসিস করার প্রয়োজন আছে। এবারে এই যে উদ্দেশ্য বিধেয় বলে কথাটি বলা হলো, তো সেইটার এখানে একটা বড় বাক্যতে উদাহরণ দিয়েছে যে উদ্দেশ্য বিধেয় হতে পারে। তো এই বাক্যটা বলছে যে পাতু ভূতা সত্যরতন রাজা। আচ্ছা, এইটা বলতে গেলে ভীষণ জটিল হবে। এই সেম এক্সাম্পল পরে আছে, একই এক্সাম্পল, সেইখানে এটা আমরা ডিটেলসে যখন অ্যানালিসিস করব তখন দেখব।
ইন জেনারেল যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে থাকে সেটাই এক্সটেনশানগুলো অ্যাকচুয়ালি এখানে দিয়েছে। রাজা কালিঙ্গ চক্রবর্তী পাতুভূত সপ্তরত্ন সব্বালঙ্কার পরিমণ্ডিত মালা বিলেপনরত। এটা উদ্দেশ্যর পার্ট, সাবজেক্ট। প্রেডিকেটের পার্ট হচ্ছে পায়াসি সব্যমেতম কৈলাসপূত পটিভাগম গজরতন মারুইহ মাতা পিতুন্নম অশ্বপদম। একই এক্সাম্পল পরে আছে, সেটা অ্যানালিসিস করা হবে। এইবারে মেন বিষয় দেখা। এখানে বলছে যে উদ্দেশ্য বিধেয়ত ওই পুরুষ ক্ষেত্রম কোষতে, ওখান থেকে আমরা বুঝতে পারছি। এবার হচ্ছে যে তার যে এক্সটেনশান হয় সেইগুলো দেখা হবে, আর উদ্দেশ্য বিধেয় কীরকম হয় সেটা দেখা হবে। মানে কি কি জিনিস একটা সাবজেক্ট হতে পারে, কি কি জিনিস একটা বিধেয় বা অবজেক্ট হতে পারে, এইটা আমরা প্রথমে দেখব। তো এখানে বলছে উদ্দেশ্য যেটা হবে সাবজেক্ট, সেটা অবশ্যই কোনো বিশেষ্য তথা নামপদ হবে, নাউন। কিছু শব্দ অথবা বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দ হতে পারে। তো মোটের ওপর এখানে বলছে যে কোন কোন টাইপের জিনিস সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে বলছে বিশেষ্য, দ্যাট ইজ নাউন। পুরিশ গামং গচ্ছতি, পুরিশটা দেখো ইটালিক্সে লেখা আছে। দ্য ম্যান গোজ টু দ্য ভিলেজ, দ্য ম্যান, এটা নাউন আছে, এইটা হলো এখানে সাবজেক্ট। তারপর বলছে একটা সর্বনাম সাবজেক্ট হতে পারে। সো রুক্ষং চিন্তাতি, সো ইটালিক্সে আছে, মানে সে, সর্বনামটা এখানে সাবজেক্ট হলো। তারপর বলছে বিশেষ্য হিসেবে ব্যবহৃত বিশেষণ। তো একটা অ্যাডজেক্টিভ যেটা বিশেষ্যর মতো ব্যবহার হচ্ছে, একটা সাবজেক্টের জায়গায় থাকছে। ধনবা গেহং কিণাতি, ধনবা দ্য রিচ পারসন বাইস অর পারচেসেস এ হাউস, ধনী ব্যক্তিটি একটি, ধনবান ব্যক্তি গৃহ কেনে। এই ধনবান মানে ইংরাজি যদি ওয়েলদি বলে, ওয়েলদি পারসন, এইটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি, সেইটা এখানে সাবজেক্টের জায়গায় ইউজ হচ্ছে। তারপর বলছে কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দটা অ্যাকচুয়ালি ভার্বাল নাউন হিসেবে বোঝাচ্ছে। তথ্য গমনং সুখাবহং ভবিষ্যতি, তথ্য মানে দেয়ার, সেখানে গমন মানে হচ্ছে গোয়িং, এই যে ভার্বাল নাউন হচ্ছে সেইটি কৃদন্ত বলে এখানে শব্দটা দিয়েছে। তো গোয়িং দেয়ার, উইল বি, ভবিষ্যতি হবে, সুখাবহং পিসফুল, এরকম বলা যেতে পারে। এখানে যাওয়াটা সুখদায়ক হবে, এই যাওয়াটা গমন, এই যে গোয়িং ভার্বাল নাউন আছে সেইটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, এখানে ইটালিক্সে দেওয়া আছে। তারপর বলছে তুং প্রত্যয়ন্ত শব্দ অনেক সময় হয়, এইটা আমার মনে হয় না খুব একটা এফেক্টিভ, এটাকে বাদ দেওয়া যায়। সিমিলার জিনিস আমরা পরে যে ক্লাসটা হবে সেখানে আরও ডিটেলসে পড়বো, এবং এক্স্যাক্ট ইংরাজিতে কীভাবে ট্রান্সলেট করতে হবে সেগুলো থাকবে, তো এটাকে ইগনোর করা যায়। পরবর্তী যেটা বলছে শব্দ সমষ্টি, এইটাও ইগনোর করা যায়। পরে সিমিলার জিনিসগুলো আমরা আরও অ্যাকিউরেটলি পড়বো। তো এখান থেকে বেসিক 1, 2, 3, 4 এইগুলোকে আমরা অবজার্ভ করব যে এইগুলো সাবজেক্ট হিসেবে বুঝতে পারে। তো একটা সাবজেক্ট কী কী রকম হতে পারে সেটা আমরা পেলাম। একটা নাউন হতে পারে, একটা অ্যাডজেক্টিভ হতে পারে, একখানা ভার্বাল নাউন হতে পারে গমন জাতীয়, এবং সর্বনাম হতে পারে। বাকি যেগুলো আছে এই জিনিসগুলো পরে আমরা দেখব অন্য জিনিসের মধ্যে অ্যাসেম্বল হয়ে যাচ্ছে, এটাকে স্বতন্ত্র বলে ধরার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে একটি বাক্যকে দুইটি অংশে বিভাজিত করলে কর্ম যেটা হয় অবজেক্ট, সেটা বিধেয়ের অন্তর্গত হয়। বস্তুত কর্ম হচ্ছে বিধেয়র একটা শেষ পরিণতি। বেসিক্যালি এখানে যেটা বলছে যে যেটা অবজেক্ট থাকে সেটাইকেই এখানে প্রেডিকেট হিসেবে বলছে। তো ওভারঅল এখানটা আমরা অবজেক্ট বা কর্ম বা দ্বিতীয়া বিভক্তিযুক্ত শব্দকে ধরব। এখানে একটা কথা বলা হলো না, সেটা হচ্ছে
সাবজেক্ট হচ্ছে অলওয়েজ প্রথমা বিভক্তিতে হয়, যেটা আমরা 21 ক্লাসে পড়েছিলাম বিভক্তির অর্থ হিসেবে। তো যেটা প্রথমা বিভক্তিতে ব্যবহার হচ্ছে সেটাই হচ্ছে সাবজেক্ট। এখানে পুরিশো, সো, ধনবা, গমনম এগুলো প্রত্যেকটা প্রথমা বিভক্তিতে আছে। এবারে যেটা অবজেক্ট হবে কর্ম বা দ্বিতীয়া বিভক্তি, সেইটার কথা বলা হচ্ছে যে কর্ম কত রকমের হয়। এখানে এক্স্যাক্ট যেটা এখানে সাবজেক্ট যেটা যেটা হয়, এক্স্যাক্ট অবজেক্টও সেটা সেটা হয়। উদাহরণ দেখো, বিশেষ্য অবজেক্ট হতে পারে। পুরিশ রুক্ষং চিন্ততি, রুক্ষং ইটালিক্সে আছে। দ্য ম্যান কাটস এ ট্রি, ট্রি এখানে নাউন হচ্ছে। অবজেক্ট একটা সর্বনাম হতে পারে। তে মং প্রহরিংসু, তে মানে তারা, মং আমাকে, প্রহরিংসু প্রহার করেছিল। মং যেটা দ্বিতীয় বিভক্তি আসে, এটা একটা সর্বনাম। কর্ম হলো সর্বনাম হিসেবে ইউজ হচ্ছে। এটা একটা বিশেষণ হতে পারে। চোরা ধনবন্তং হনিংসু, চোরেরা ধনবান ব্যক্তিকে হত্যা করেছিল। ওখানে ধনবা গেহং কিনাতি ছিল, বিশেষণ সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছিল, এখানে বিশেষণ আবার হয়ে যাচ্ছে অবজেক্ট। আবার ক্রিয়াবাচক বিশেষ্য, সেটাও অবজেক্ট হতে পারে। মানে এটা যে অনুবাদ করেছে না, তিনি না জানেন ভালো করে বাংলা, না জানেন ইংরাজি, না জানেন পালি। তো ইংরাজিতে সেম ওয়ার্ড আছে, এখানে দিয়েছে কৃদন্ত, এখানে দিয়েছে ক্রিয়াবাচক বিশেষ্য, ভার্বাল নাম। যাই হোক, তবে বইটা খুবই হেল্পফুল, কেননা এটার বিকল্প নেই। কিন্তু এই জিনিসটার যেটা আছে, এটা তো যিনি অনুবাদ করেছেন তার কৃতিত্ব নয়, কৃতিত্ব এপি বুদ্ধ দত্তের, যিনি ইংরাজিতে অ্যাকচুয়ালি বইটা লিখেছেন। এটার বাংলা ভার্সন যেহেতু নেই, সেই জন্য এটাকেই আপাতত ইউজ করা হচ্ছে। বা কেউ এটা বলতে পারে যে আপনি যে বলছেন আপনি তো তাহলে লিখতে পারেন। অ্যাকচুয়ালি আমি কাজ করছি, সেটা যখন প্রকাশ হবে তখন দেখা যাবে। তবে এইটুকু সেন্স রাখা প্রয়োজন আছে যে বাংলায় যখন একটা সাধারণ বাক্য, সিম্পল মানে সাধারণ কখনোই অনুবাদ হয় না, ওটা সরল বাক্য বলা হয়। বা ভার্বাল নাউন, সেটার বাংলা কি হবে সেগুলো একটা স্ট্যান্ডার্ড ডিকশনারি দেখলেই সেখান থেকে বেরিয়ে আসে। যাই হোক, তো থেরো তস্য গমন আগমনং পচ্চাশিংসতি, থেরো মানে স্থবির, তস্য তার, আগমনং আগমন কে, পচ্চাশিংসতি মানে হচ্ছে ইচ্ছা করা, আশা করা। এটাকে আমরা ইচ্ছতি বলতে পারি, ডিজায়ার্স বা এক্সেপ্ট মানে এক্সপেক্টস, যে তিনি আশা করছেন, যে তার আগমনটা তিনি আশা করছেন। এই আগমনং এখানে ভার্বাল নাউন হচ্ছে। অ্যাকচুয়ালি আই থিঙ্ক এইটাও বিশেষ প্রয়োজনীয় নয়। ভার্বাল নাউন যেটা, সেটা নাউনের ভিতরেই পড়ে যাচ্ছে, শো-কল্ড আলাদা করে দেখার দরকার নেই। এবং 1, 2, 3 যে আছে, এগুলো ছাড়াও আরও স্পেসিফিকেশন আছে। এখান থেকে আমরা জেনারেল বেসিক লেভেলে দেখব, পরে আরও ডিটেলসে দেখা যাবে। তুং প্রত্যয়ন্ত শব্দ অনেক সময় হয়, শব্দ সমষ্টি অনেক সময় হয়। শব্দ সমষ্টি বলতে অ্যাকচুয়ালি ফ্রেজকে বোঝাচ্ছে। এই দুটো এখানে দরকার নেই, এগুলো পরে আমরা ডিটেলসে দেখতে পাবো। আচ্ছা, তাহলে ইন জেনারেল যদি এখান থেকে যে তথ্য আমরা পাচ্ছি, সেটাকে বলা যায় যে সাবজেক্ট অর অবজেক্ট, সেটা একটা নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, একটা প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, আর একটা অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসতে পারে। আবার একটা নাউন অবজেক্ট হিসেবে বসতে পারে, একটা প্রোনাউন অবজেক্ট হিসেবে বসতে পারে, এবং একটা অ্যাডজেক্টিভও প্রোনাউন মানে অবজেক্ট হিসেবে বসতে পারে। বাকি যেগুলো আছে, ক্রিয়াবাচক বিশেষ্য বা কৃদন্ত, তুং প্রত্যয়ান্ত শব্দ, শব্দ সমষ্টি, এগুলো মানে অন্য রকমভাবে ইনক্লুডেড হয়ে যাবে। সেটা পরে আমরা দেখব পরবর্তী ক্লাসে। এইবারে খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটার জন্য এই সেকেন্ড ক্লাসটা, যেটার ওপর দাঁড়িয়ে আছে বা যে জন্য করানো হচ্ছে, এটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। তো এর আগের ক্লাসে আমরা পেয়েছিলাম যে সম্প্রসারণ হয়, পুরিশ রুক্ষং চিন্ততি, দীর্ঘ পুরিশ রুক্ষং চিন্ততি, দীর্ঘ পুরিশ হচ্ছে এক্সটেনশন। আবার অম্বং রুক্ষং চিন্ততি, অম্বং হচ্ছে এক্সটেনশন বা এনলার্জমেন্ট, শব্দটা এখানে দিয়েছে।
তো ছিন্দতি শিঘং ছিন্দতি, শিঘং হচ্ছে ছিন্দতির এক্সটেনশন। এখন এই এক্সটেনশনগুলো কত রকমভাবে হতে পারে সেটা হলো এখানে বিষয়। তো উদ্দেশ্য এবং কর্ম, উদ্দেশ্য এবং বিধেয় যাই শব্দ বলা হোক, বেসিক্যালি এটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, এই দুটোই বিশেষণাত্মক সম্প্রসারণীয় শব্দ, এইরকম টার্ম দিয়ে। যাই হোক, মোটের ওপর এটা বিষয় হচ্ছে যে অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ ক্লজ এই টাইপের জিনিস দিয়ে এটা বৃদ্ধি হয়। এখানে এগুলো একটার পর একটা শব্দগুলো বলেছে, উদাহরণও এখানে দিয়েছে। ফার্স্ট হচ্ছে যে একটা সাবজেক্ট অর একটা অবজেক্ট, বোথ, একটা উদাহরণে দুটো করে দিয়েছে। তো বলছে সাবজেক্টের এক্সটেনশন একটা অ্যাডজেক্টিভ হতে পারে। পুরিষ রুক্ষং আরুহতি, পুরিষ মানুষটি, এটা হচ্ছে সাবজেক্ট, এস লিখলাম। রুক্ষং অবজেক্ট, গাছে। আরুহতি হচ্ছে ভার্ব। তো আমরা এখানে সাবজেক্ট এবং ভার্বের যে অবজেক্টের এক্সটেনশন দেখব। তো এখানে প্রথমে কি বলছে, 1 নম্বর উদাহরণ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সাবজেক্টের এক্সটেনশন হতে পারে। বলবা পুরিষ রুক্ষং ছিন্দতি, বলবা ইটালিক্সে আছে, তাহলে এটা হলো সাবজেক্টের এক্সটেনশন। আর অ্যাকচুয়ালি যেটা এখানে মেনশান করেনি, ওর আগের এতে হয়তো মেনশান ছিল, যে এক্সটেনশন যেটা হবে সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে জেনারেলি সেটা সমবিভক্তিতে থাকে। এই জন্য বলবা পুরিষ দুটোই হচ্ছে প্রথমা বিভক্তিতে আছে, এক এক, এটা দুটো একই সাথে বলেছে। সুতরাং অবজেক্টের এক্সটেনশনও একটা বিশেষণ হতে পারে। মহন্তং রুক্ষং ছিন্দতি, এই মহন্তং দেখো ইটালিক্সে আছে এবং এটা দ্বিতীয় বিভক্তিতে আছে। রুক্ষং দ্বিতীয় বিভক্তি, গাছটাকে কাটছে, মহন্তং দ্বিতীয় বিভক্তি, হয়ে গেল এর এক্সটেনশন, এবং এটা অ্যাকচুয়ালি একটা অ্যাডজেক্টিভ। তারপর বলছে বিশেষ্যের সাথে বিভক্তি বচনাদিতে অন্বয়যুক্ত শব্দ। অন্বয় মানে হচ্ছে যে সংযুক্ত, এই শব্দটা বলছে। বেসিক্যালি বলছে যে একটা বিশেষ্য বা নাউন যে বিভক্তিতে আছে, সমবিভক্তিতে যদি আর একটা না মানে শব্দ থাকে, সেইটা তার এক্সটেনশন হবে। 2 নম্বর উদাহরণটা দেখো, বলছে এখানে এটা লিখে নিতে পারো লেফট সাইডে, যে এইটা হচ্ছে বিশেষণ। এবার বলছে সমবিভক্তি শব্দ। 2 নম্বরে রাজা অত্যন পিতরং বড় পেশি, মানে হত্যা করেছিল। আমরা এখানে হনি বলতে পারি, বড় পেশি একটি কঠিন পালি আছে। তো রাজা নিজের পিতাকে হত্যা করেছেন, তাহলে রাজা হচ্ছে এখানে সাবজেক্ট, এটা ওয়ান দেখলাম, মানে ওয়ান মিনস প্রথম বিভক্তি। অত্যন পিতরং, পিতরংটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে অবজেক্ট, অবজেক্ট আছে দ্বিতীয়াতে। বড় বেশি হচ্ছে ভার্ব। এবার দেখো রাজা প্রথম বিভক্তি আছে, রাজা অজাতশত্রু বেদেহি পুত্র, ইটালিক্সে আছে, এইটা দুটোই প্রথমা বিভক্তি আছে। তাহলে এই দুটো হচ্ছে এই রাজার এক্সটেনশন, সমবিভক্তিযুক্ত শব্দ। আবার পিতরং, পিতাকে হত্যা করেন, পিতার সাথে সমবিভক্তিতে সেনিয়ং বিম্বিসারং, মানে সেনীয় বিম্বিসার নামক পিতাকে হত্যা করেন। এইখানে এই যে সেনিয়ং বিম্বিসারং, এইটা হচ্ছে এর এক্সটেনশন, সমবিভক্তিতে আছে। এখানে একটা মজার বিষয় আছে, এই অত্তন পিতরং, এই অত্তনটাও হচ্ছে অ্যাকচুয়ালি একটা এক্সটেনশন। এটা এই বইয়ের যে গ্রন্থকার আছে তিনি ধরতে পারেননি, কিন্তু ওই পালি হাউ টু রিড ইট যেটা আছে সেইখানে এই বিষয়টা উল্লেখ আছে। অত্তন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ষষ্ঠী বিভক্তি। ও না না না, আমি এটা ভুল বলছি, এই বইতে আছে, এরম ক্লেম করাটা ঠিক হয়নি। ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দ এক্সটেনশন হিসেবে ইউজ হয়, এটা পরের এক্সাম্পলে আমরা পাবো। এই সমবিভক্তি এখানে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এইখানে সমবিভক্তি সাবজেক্টের এক্সটেনশন হলো,
আবার সমবিভক্তি অবজেক্টের এক্সটেনশন হলো। তারপরে যেটা আছে এইটাই হচ্ছে যে কথাটা আমি বললাম সেইটা, যে 3 নাম্বার ষষ্ঠী বিভক্তি বা সম্বন্ধ পদের কোনো বিশেষ্য বা বিশেষণ। এখানে আমরা বলবো যে ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি কর্তা বা কর্মের এক্সটেনশন হতে পারে। উদাহরণ বলছে, দেখো, পুত্র গণে প্রহরী। পুত্র এটা সাবজেক্ট আছে প্রথমা বিভক্তি, গণে গরুগুলিকে এটা অবজেক্ট আছে দ্বিতীয় বিভক্তি, গণ গণা গণম গণে গরুগুলিকে দ্বিতীয় বহুবচন, প্রহরী প্রহার করেছিল এটা ভার্ব আছে। গহপতিন পুত্র, গহপতিন মানে গৃহপতির, হাউস হোল্ডার বা ধনী গৃহস্থ সেটা বোঝাচ্ছে, এটা গহপতিস্ব বললেও অসুবিধা নেই, গহপতিন বা গহপতিস্ব পুত্র। এইটা তো ষষ্ঠী বিভক্তি হচ্ছে, বাট এই ষষ্ঠী বিভক্তি হচ্ছে অ্যাকচুয়ালি পুত্রের এক্সটেন্ডেড পার্ট একটা। কার পুত্র? গৃহপতির পুত্র। তারপরে গণে প্রহরী গরুগুলোকে মারছে, কার গরু? তস্য, তার গরুগুলোকে, এটাও ষষ্ঠী বিভক্তি। তাহলে এই যে ষষ্ঠী বিভক্তি যুক্ত পদ, সেইটা সাবজেক্টের এক্সটেনশন হতে পারে অথবা অবজেক্টেরও এক্সটেনশন হতে পারে। তাহলে এটা ষষ্ঠী বিভক্তিযুক্ত পদের উদাহরণ। এরপরে কি বলছে 4 নাম্বার পয়েন্টে, যে শব্দ সমষ্টি। শব্দ সমষ্টি মিনস ফ্রেজ, একটা ফ্রেজ এক্সটেনশন হতে পারে। কীরকম? বিহারঙ্গত রাজা, এই রাজা হচ্ছে এখানে মেন সাবজেক্ট আছে প্রথমা বিভক্তি, সেখানে বলছে বিহারঙ্গত, বিহারে যিনি গত হয়েছেন মানে মনাশ্রী, সেই রাজা। এই বিহারঙ্গতটা যে ফ্রেজটা আছে, হু ওয়েন্ট বা হু গন টু দ্য মনাস্ট্রি, এইটা হচ্ছে এখানে এই যে ফ্রেজটা হু গন টু দ্য মনাস্ট্রি, পার্টটা হচ্ছে এখানে রাজার এক্সটেনশন, এটা লিখছে দিয়েছে। আচ্ছা, পশেনদী কোশল, রাজা মানে প্রসেনজিৎ, কোশলরাজ প্রসেনজিৎ, তিনি ভগবন্তং পশ্যি, ভগবানকে দেখলেন, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট যেটা আছে এটা দ্বিতীয় বিভক্তি আছে, ভগবানকে দেখেছিলেন, পশ্যি হচ্ছে ভার্ব। ভগবান কীরকম বলছে? ধম্মং দেশন্তং, যিনি ধর্ম দেশনা করছেন। ধম্মং দেশন্তং, হু ইজ প্রিচিং দ্য ডক্ট্রিন। কিং পশুনতি স দ্য ব্লেসেড ওয়ান, ভগবানকে দেখছেন। হু ইজ প্রিচিং দ্য ডক্ট্রিন, হু ইজ প্রিচিং দ্য ডক্ট্রিন, এই ফ্রেজ যেটা, সেইটা হচ্ছে এই ভগবন্তনের এক্সটেনশন। এখানে একটা জিনিস অবজার্ভ করো, এই যে এক্সটেনশন হয়েছে, এই গত হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এক্সটেনশনে পাস্ট পার্টিসিপল হতে পারে একটা ফ্রেজ যখন জুড়ছে, আবার এই দেশন্তংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। একটা ফ্রেজ যখন এডিশন হবে, একটা সম্প্রসারণ হবে, সেটার মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল থাকতে পারে। এরপরে তাহলে এখানে হচ্ছে যে শব্দ সমষ্টির উদাহরণ, এটা ফ্রেজ যেটা। 4 নাম্বার টপিক এখানে কি বলছে? সমাসবদ্ধ বিশেষ্য বা নামপদ। সমাসবদ্ধ পদ, সমাসের ক্লাস তোমরা করেছো, এইবার এটা বুঝতে সুবিধা হবে। ওই যে যে উদাহরণটা আমরা ছেড়ে এসেছিলাম সেটা এইখানে এবার এসেছে। বলছে এখানে একটা পয়েন্ট আউট আমি করছি, সেটা হচ্ছে ওই 3 নাম্বার পয়েন্টে একটা বলছে না যে সমবিভক্তিযুক্ত শব্দ, 3 নাম্বার না 2 নাম্বার পয়েন্টে সমবিভক্তিযুক্ত শব্দ কী কী হয় সেটা একটা নোট করতে পারো। সেটা যে একটা বিশেষ্য হতে পারে, অ্যাকচুয়ালি এক্সটেনশানে যাই বসে সেটা প্রায় অধিকাংশই হচ্ছে সমবিভক্তি। বিশেষ্য হতে পারে সমবিভক্তিতে, বিভক্তিযুক্ত বিশেষ্য হতে পারে,
এটা একটা সর্বনাম হতে পারে, এটা একটা প্রপার নাউন হতে পারে, আর একটা পার্টিসিপল হতে পারে। তো এটা প্রেজেন্ট পাস্ট ফিউচার 3 রকম পার্টিসিপলই হতে পারে। এটা আমি পরে আরও খুঁজতে গিয়ে পেলাম। তো ধরো উদাহরণ বললে যে অ্যাকচুয়ালি বিশেষ্য হতে পারে, বিশেষণ শব্দটাই লিখলাম না এখানে। ধরো বলা হচ্ছে পুরীশ ছিন্দতি, মানুষটি কাটছে, বা পুরীশ রুক্ষং ছিন্দতি, পূর্ণ বাক্য নেওয়া হলে মানুষটি গাছ কাটছে। এইখানে যে অ্যাডজেক্টিভ নিলে বলা যায় বলবা পুরীশ রুক্ষং ছিন্দতি, বলবান ব্যক্তিটি অ্যাডজেক্টিভ যেটা সেটা সমবিভক্তিতে হচ্ছে। বা দীর্ঘ পুরীশ, সমবিভক্তি আসছে, দীর্ঘ হচ্ছে অ্যাডজেক্টিভ। সো পুরীশ রুক্ষং ছিন্দতি, তাহলে একটা সর্বনাম সমবিভক্তিতে আসছে। পার্টিসিপল দেওয়া যেতে পারে। ধরো বলা হলো যে গ্রামে স্থিত পুরীশ, গ্রামে স্থিত যে ব্যক্তি সে গাছ কাটছে, রুক্ষং ছিন্দতি, স্থিত হচ্ছে পাস্ট পার্টিসিপল। আবার এটা বলা যেতে পারে যে নগরং গচ্ছন্ত পুরীশ, যে লোকটা নগরে যাচ্ছে সে রুক্ষং ছিল, মানে যেতে যেতে গাছটা কেটে নিয়েছে, এটা বোঝাচ্ছে। এই গচ্ছন্ত এখানে পার্টিসিপল হচ্ছে, বাট এই গত আর গচ্ছন্ত এই দুটোই হচ্ছে সমবিভক্তিতে আছে। আবার প্রপার নাউন হতে পারে, যেমন এখানে মানে কি বলছে, এর আগের উদাহরণটা ছিল রাজা পশে নদী। এই রাজা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে মেন সাবজেক্ট, পশে নদী হচ্ছে তার প্রপার নাউনের এক্সটেনশন, কোশল হচ্ছে অ্যাডজেক্টিভ। কোশল মানে হচ্ছে কোশল রাজ, কোশলের অধিপতি। তাহলে একটা প্রপার নাউনও এক্সটেনশনে আসতে পারে। তো এটা হয়তো তোমাদের একটু জটিল বলে মনে হতে পারে, এটাকে পড়বে একটুখানি মনে রাখার বা মুখস্থ রাখার চেষ্টা করো যে কত রকমভাবে এক্সটেনশন হয়। আর আরেকটা হচ্ছে যখন পড়ানো হবে তাহলে মানে ট্রান্সলেশনগুলো, তখন দেখবে এটা আরও বুঝতে সুবিধা হবে, বা সেখানে তো এই লিঙ্কগুলো করা হবে, কোন ওয়ার্ডটার সাথে কোনটা লিঙ্ক হচ্ছে, কোনটা সমবিভক্তি, কোনটা ষষ্ঠী বিভক্তিযুক্ত এক্সটেনশন, কোনটা পার্টিসিপল, এগুলো মেনশান করা হবে। তাহলে এখানে চক্রবর্তী যে শব্দটা আছে, চক্রবর্তী মানে হচ্ছে এম্পারার, চক্রবর্তী সম্রাট, এ হচ্ছে অ্যাকচুয়াল সাবজেক্ট, এটা প্রথম বিভক্তি আছে। এর সাথে এইটা একটা এক্সটেনশন, এইটা একটা এক্সটেনশন। অগমাসি মানে গিয়েছিল, এটাকে আমরা অগচ্ছি বলতে পারি, এটা হলো ভার্ব। গজরতনং আরুই হয়, এটা পরে যাচ্ছি, তার আগে চক্রবর্তী অগমাসি মানে চক্রবর্তী গিয়েছিলেন, চক্রবর্তী মানে আমি চক্রবর্তী বলছি, চক্রবর্তী অগচ্ছি গিয়েছিল। চক্রবর্তীটা কে, তার এক্সটেনশন বলছে কালিঙ্গ চক্রবর্তী। কালিঙ্গ মানে কলিঙ্গের অধিপতি। কালিঙ্গ হচ্ছে এখানে বিশেষণ, সমবিভক্তিযুক্ত, এটাও প্রথম বিভক্তি, এক্সটেনশন হলো কালিঙ্গ চক্রবর্তী। এবার তার একটা সমাসবদ্ধ পদ দিয়েছে। সমাসবদ্ধ পদটা কি, সব্বালঙ্কার প্রতিমণ্ডিত, সব্বালঙ্কার প্রতিমণ্ডিত হচ্ছে সমাসবদ্ধ পদ, এটাও দেখো প্রথম বিভক্তিতে আছে। তাহলে এটা হলো এই চক্রবর্তীর এক্সটেনশন। এক্সটেনশন যেগুলো আছে কীভাবে ইংরাজি ট্রান্সলেট হবে এটা পরের দিনের ক্লাসে আমরা ডিটেলসে দেখবো। এখানে জাস্ট একটুখানি বলছি এটা হুইজ দিয়ে করতে হবে। তাহলে মানে দ্য এম্পারার হুইজ রুলার অফ কলিঙ্গ, অ্যান্ড আবার হুইজ দেওয়ার দরকার নেই, অ্যান্ড বলে বলা যায় যে সর্বালঙ্কার প্রতিমণ্ডিত, সর্ব অলঙ্কারের দ্বারা যিনি প্রতিমণ্ডিত, মণ্ডিত মানে অলঙ্কৃত, এন্ডোড উইথ অল অর্নামেন্টস, হুইজ এন্ডোড উইথ অল অর্নামেন্টস। তাহলে এই যে সমাসবদ্ধ পদ সেইটা হচ্ছে চক্রবর্তীর এক্সটেনশন হচ্ছে। ট্রান্সলেশনটা ওইভাবে হবে, মানে মেইন ওয়ার্ডটাকে ধরতে হবে, তারপর তার ডালপালাগুলো কী গজাচ্ছে, এই ডালপালাগুলো আবার হুইজ টুইজ দিয়ে সংযুক্ত হবে। তাহলে এই সর্বালঙ্কার প্রতিমণ্ডিত সমাসবদ্ধ যে পদটা সেটা হচ্ছে সাবজেক্টের এক্সটেনশন।
এবার প্রত্যেকটা উদাহরণে অবজেক্টেরও এক্সটেনশন দেওয়া আছে। এখানে অবজেক্টটা কী, এখানে এই যে সন্ধি হয়ে বসে আছে, সন্ধি ক্লাস তোমাদের হয়েছে, লক্ষ্য করো এখানে গজরতনম আরুই হয়, এটা হচ্ছে পদ, রয়ে হর্ষৌ জয়ে হ, আরুই হ মানে আরোহণ করে। মোস্ট প্রবাবলি আরুই হ তোমাদের জিরান্ডের যে 9A ক্লাস ছিল সেখানে দেয়া ছিল। তো আরোহণ করে, কিসে আরোহণ করেছে? গজরত্নম। গজরত্নম হচ্ছে গজরত্ন, গজ মানে হাতি, আর রত্ন মানে হচ্ছে জুয়েল। আগেকার রাজাদের এইরকম ধনসম্পদ হিসেবে গণ্য হতো। হাতি কার কটা আছে, ঘোড়া কটা আছে, এবং আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে রত্ন। চক্রবর্তী রাজা যিনি হবেন তার এই এই সম্পদগুলো থাকা প্রয়োজন আছে, এরকম বলা হতো। তার মধ্যে একটা হচ্ছে গজরত্ন, মানে তার ভালো হাতি থাকবে, রত্নের মতন হাতি, সেটা হচ্ছে গজরত্ন। তো এলিফ্যান্ট জুয়েল এইভাবে ইংরেজি ট্রান্সলেশন করা হয়। তিনি কোথায় উঠছেন? বলছে গজরত্নের উপরে উঠছে। কিং আরুহতি আরুইহ গজরতনং আরুইহ। এই গজরতনং দেখো দ্বিতীয় বিভক্তি, এই গজরতন হলো এখানে অবজেক্ট, এটা দ্বিতীয় বিভক্তিতে আছে। এইবারে এখানে সমাসবদ্ধ পদের এক্সটেনশন হতে পারে। তাহলে কেলাস কূট পটিভাগম, এই শব্দটা হচ্ছে দ্বিতীয় বিভক্তিতে আছে, এইটা হলো এই গজরত্নের এক্সটেনশন। কেলাসকূট পটিভাগম, প্রথমে কেলাসকূট শব্দটা আমরা দেখি। কৈলাসকূট, কূট মানে চূড়া, ত্রিকূট, চিত্রকূট এরকম আছে, পিক বোঝাচ্ছে, পিকস, অ্যাপেক্স এরকম বোঝায়, শিখর, চূড়া বোঝাচ্ছে। কৈলাসকূট মানে কৈলাসের কূট, কৈলাসের চূড়া, পিক অফ কৈলাস এরকম বোঝাচ্ছে। পটিভাগ মানে হচ্ছে সমান, সিমিলার। তো সিমিলার টু দ্য পিক অফ কৈলাস, কৈলাসের চূড়ার মতন, মানে কৈলাস চূড়া সদৃশ, কৈলাস চূড়া সমান, এইটা হচ্ছে বাংলা সহজ অর্থ। পটিভাগ হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ, সিমিলার টু কৈলাস কূট, মানে কৈলাস কূটের সমান। গজরত্ন আরুহ, গজরত্নটা কীরকম? হাতিটা, যে হাতিটা এত লম্বা যে সেটা মনে হচ্ছে কৈলাস পর্বতের চূড়ার সদৃশ। তাহলে হি অ্যাসেন্ডিং দ্য এলিফ্যান্ট জুয়েল, গজরত্নের উপর উঠে সে এলিফ্যান্ট জুয়েল কীরকম? লাইক দ্য পিক অফ কৈলাস, কৈলাসের চূড়া সদৃশ হাতির উপর চেপে অগমহাসি গিয়েছিলেন। এই কৈলাসকূট পটিভাগম, এটা হচ্ছে কৈলাসকূটস্য পটিভাগম, কৈলাসকূটের সদৃশ, পটিভাগ মানে সদৃশ। এইখানে হচ্ছে তৎপুরুষ সমাস হচ্ছে, ষষ্ঠী তৎপুরুষ। এবং এইখানে কোনটার প্রাধান্য হচ্ছে? কৈলাসকূটের প্রাধান্য নাকি সাদৃশ্যতে প্রাধান্য? সিমিলার টু কৈলাসকূট, তো কৈলাসকূট তো এটা নয়, বলছে তার সিমিলার একটা বস্তু বোঝাচ্ছে। পটিভাগ পরপদ প্রধান সমাস হচ্ছে, আর কৈলাসকূটস্য পটিভাগম এই অর্থটা প্রকাশ পাচ্ছে। এই হলো তাহলে এখানে 5 নাম্বার যেটা আছে সেটা হলো সমাসবদ্ধ পদের উদাহরণ। সমাসবদ্ধ পদ বিষয়ে ব্যবহার হচ্ছে না সাবজেক্ট অর অবজেক্টের এক্সটেনশন হিসেবে। এরপরে 6 নাম্বার টপিক বলছে যে সম্বন্ধবাচক সর্বনামযুক্ত উপবাক্য, সম্বন্ধবাচক উপবাক্য, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ হচ্ছে উইথ সর্বনাম, উইথ এ প্রোনাউন, সর্বনাম সহ একটা রিলেটিভ ক্লজ, এটা বোঝাচ্ছে। যদিও এই সর্বনাম যে কথাটি বলেছে সেটা অ্যাকচুয়ালি রেফার টু হু, হু কিন্তু ইংরাজিতে হয় না, এটা অ্যাকচুয়ালি বলা উচিত যে হু হুইচ ওয়ার্ড দিয়ে কানেক্টেড হয়। বাট পালিতে যে জো শব্দ সেটা হচ্ছে সর্বনাম, ওই জন্য এই কথাটা বলছে রিলেটিভ ক্লজ উইথ হু হুইচ ওয়ার্ড। এবার এখানে দুটো করে উদাহরণ দেখিয়েছে, কর্তার এক্সটেনশন হবে, কর্মের এক্সটেনশন হবে। সাবজেক্টের সাথে বিশেষণাত্মক শব্দ, দ্যাট ইজ রিলেটিভ ক্লজ।
বলছে সুখং সুখে সুপন্তি শয়ন করে মুনয় মুনিগণ, যে যারা ইত্থিসু স্ত্রীলোকের মধ্যে, স্ত্রীলোকদের মধ্যে ন বজ্ঝরে, বজ্ঝরে মানে হচ্ছে বদ্ধ হয় বোঝা, যারা বদ্ধ হয় না, স্ত্রীলোকদের মধ্যে যারা বদ্ধ হয় না, সেই মুনিগণ সুখে শয়ন করে। এখানে এই সুখং সুপন্থী মুনয়, এইটা হচ্ছে মেন ক্লজ। মুনিগণ সুখে শয়ন করে, মুনয় সুখং সুপন্থী, মুনিগণ সুখে শয়ন করেন। মুনয় হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে প্রথমা বিভক্তিতে আছে, মুনি মুনয় প্লুরালে আছে, এটা মুনি শব্দের বহু বচন, গিরি গিরয় মুনি মুনয়। তাহলে মুনিগণ সুখে শয়ন করেন, যে যারা, কোন মুনিরা, যে ইত্থিসু নবজ্ঝরে, যারা স্ত্রীলোকের মধ্যে বদ্ধ হন না। সেই ইত্থিসু নবজ্ঝরে এই যে ক্লজটা আছে এখানে, এটা রিলেটিভ ক্লজ। দোজ মানে সেজেস স্লিপস হ্যাপিলি হু আর নট ক্লিং টু ওমেন, যারা স্ত্রীলোকের প্রতি বদ্ধ না, তারা সুখে শয়ন করে। এই যে হু ইজ নট ক্লিং টু, এটা তো রিলেটিভ ক্লজ হচ্ছে, সেটা কার সাথে অ্যাসেম্বল হচ্ছে? এই মুনয়ের সাথে। সুখং সুপন্থী মুনয়, মুনিগণ সুখে শয়ন করে, যে ইত্থিসু নবজ্জরে, যারা স্ত্রীলোকদের প্রতি বদ্ধ হয় না। এই যে ইত্থিসু নবজ্জরে এই যে পার্টটা, এটা হচ্ছে মুনয়ের এক্সটেনশন। তারপরে কি বলছে? কর্মের এক্সটেনশন। কর্ম মানে অবজেক্ট, এটা জটিল আছে। বলছে তমহং কীর্ত ইচ্ছামি, এইটাকে আগে আমরা পড়ি। তং সেটাকে, অহং আমি, কীর্ত ইচ্ছামি মানে বলবো, এটাকে আমরা বদামি বলে নিলাম। তং অহং বদামি, তাকে আমরা বলবো। কাকে বলবো? এই তংটা হচ্ছে এখানে অবজেক্ট, অবজেক্ট আছে দ্বিতীয় বিভক্তি। এবার এর এক্সটেনশনটা দেখো, এই গোটাটা হচ্ছে এর এক্সটেনশন। কাকে বলবো? বলছে ইয়ো যে মে আমাকে জ্ঞানং জ্ঞান প্রকৃতেসি, এটা একটা পার্ট হচ্ছে। বলছে যে আমাদের জ্ঞান বলেছে। এই প্রকৃতেসি অ্যাকচুয়ালি কীর্ত শব্দ ধাতু থেকে আসছে। কীর্ত মানে কীর্তন, কীর্তন বলা। অ্যাকচুয়ালি কীর্তন শব্দের অর্থ স্তব করা, গুণগান করা। তো বলছে যে আমাকে প্রকীর্তন করেছে, মানে অধিক কীর্তন করেছে, অধিকভাবে বলেছে, অধিকভাবে প্রশংসা করেছে, মানে অ্যাকচুয়ালি জ্ঞান দান করেছে। পালিতে ন্যারেট করা অর্থেও কীর্তন শব্দটা মানে কীর্ত ধাতুটা প্রয়োগ হয়। হু এক্সপ্লেন্ড মি নলেজ ইয়ো মে জ্ঞানং প্রকৃতেসি তং অহং কীর্তয়িষ্যামি, তাকেই আমি বলবো। তাহলে আমি তাকেই বলবো। কাকে বলবো? তার এক্সটেনশন হচ্ছে ইয়ো মে জ্ঞানং প্রকৃতেসি, যে আমাকে জ্ঞান প্রদান করেছে বা জ্ঞানের ব্যাখ্যা দিয়েছে। তাহলে আই উইল টেল হিম হু এক্সপ্লেন্ড মি দ্য নলেজ। এই হু এক্সপ্লেন্ড মি দ্য নলেজ ইয়ো মে জ্ঞানং প্রকৃতেসি, এইটা হচ্ছে তং যেটা আছে, আমি তাকে বলবো। আই উইল স্পিক টু হিম, এই হিমের এটা এক্সটেনশন হচ্ছে, ওটাকে রেফার করছে। যে আমায় বলেছে আমি তাকে বলবো, এটা হচ্ছে কথা। পরের যে রেস্ট পার্ট আছে প্রসন্ন সেন চেতসা, এটার অর্থটা তোমাদের জটিল লাগতে পারে, বা অ্যাকচুয়ালি এই অংশটা কেটে দিলেও এই উদাহরণটা জাস্টিফাইড হয়, যে যে আমাকে জ্ঞান দান করেছে আমি তাকে বলবো, এটা হচ্ছে অর্থ। আমি কাকে বলবো? যে আমাকে জ্ঞান দান করেছে। রিলেটিভ ক্লজ যেটা আছে এখানে, হু হুইচ ওয়ার্ড হিসেবে জো আছে পালিতে, যেটা সর্বনাম হিসেবে ধরা হয়, সেইটা হচ্ছে কর্মের এক্সটেনশন। তো এই যে 6 নাম্বার দাগ যেটা আছে, এইটা হচ্ছে এই রিলেটিভ ক্লজকে রেফার করছে, সম্বন্ধবাচক উপবাক্য। সম্বন্ধবাচক উপবাক্য শব্দটা এর আগে তো রিলেটিভ ক্লজ আমরা বলতে পারি। এইটা হচ্ছে কর্তা কর্মের এক্সটেনশন হতে পারে। তাহলে একটা সেন্টেন্সের মেজর যে দুটো পার্ট হয়, একটা সাবজেক্ট এবং একটা অবজেক্ট। সাবজেক্টের এবং অবজেক্টের আমরা দেখছি যে 6 রকমের এক্সটেনশন। কি কি? সেটা হতে পারে একটা অ্যাডজেক্টিভ, সেটা হতে পারে
সেম বিভক্তিতে আছে এরকম একটা শব্দ, সেটা হতে পারে একটা ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দ, সেটা হতে পারে কিছু ফ্রেজ, সেটা হতে পারে একটা সমাসবদ্ধ শব্দ, সেটা হতে পারে রিলেটিভ ক্লজ। এই রকমভাবে আমরা আগের দিনে জাস্ট দেখেছিলাম যে হ্যাঁ এক্সটেনশন হয়, এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কি কি টাইপের এক্সটেনশন হয়। পরের যে ক্লাসটা হবে সেখানে আমরা ট্রান্সলেশনটা দেখবো, যে এই এক্সটেনশনগুলোকে ইংরাজিতে কীভাবে ট্রান্সলেট করা হয়, এবং আরও কিছু ডিটেলস সেখানে আমরা পাবো, আরও ফাইন কিছু অবজারভেশন সেখানে আছে। আরও পরে আমি আরও ডিটেলসে সুন্দরভাবে সেটাকে একত্র করে একখানা নোট বানিয়ে তোমাদের দেবো, বা সেটার উপর ক্লাস হবে। এবার যেটা বলছে বিধেয় এবং ইহার সম্প্রসারণ, এই বইটিতে একটি সমস্যা হচ্ছে, এই শব্দগুলো অনুবাদ করতে গিয়ে অনেক সময় একটু গণ্ডগোল হয়েছে। তো বিধেয় বলতে, ও আচ্ছা এখানে কথাটা বলেছে, মনে রাখতে হবে যে বিধেয় সবসময় একটি ক্রিয়া হয়, যদিও প্রেডিকেট বিধেয় যেটা উদ্দেশ্য বিধেয়, নেভার, এটা তো সাবজেক্ট বাদে বাকি গোটা পার্টটাকেই প্রেডিকেট বলা হয়, বাট এখানে ক্রিয়াটাকে ধরা হচ্ছে। তো বেটার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটে বলে যদি আমরা এক্সটেনশন বলি সেটা আরও ভালো হবে। কর্তা কর্ম ক্রিয়া এই তিনটের এক্সটেনশন, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিয়ার এক্সটেনশন, ক্রিয়া ভার্বের এক্সটেনশন। এবার বলছে এটা ক্রিয়া বিশেষণ বা ক্রিয়া বিশেষণোপম শব্দ, মানে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, অর যে কোনো শব্দ দ্বারা সম্প্রসারণ তথা বর্ধিত করা যেতে পারে। বেসিক্যালি যেটা একটা অ্যাডভার্ব হবে, অর অ্যাডভার্বের মতন জিনিস হবে, যেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে, যেটা ভার্বটাকে কোয়ালিফাই করছে, এই রকম জিনিস হবে। ক্রিয়া বিশেষণাত্মক সম্প্রসারক শব্দ, এইটার ওই সিমিলার অ্যাডভার্বিয়াল ওয়ার্ড সেরকমভাবে বোঝাচ্ছে। এইখানে এবার উদাহরণ দিচ্ছে কী কী রকমভাবে হতে পারে। বলছে একটা ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব ডাইরেক্ট ইউজ হতে পারে। সুখং সুপন্তি মুনয়, মুনয় সুপন্তি, মুনিগণ শয়ন করেন। সুখং সুখে, হ্যাপিলি, এই সুখংটা দেখো ইটালিক্সে আছে, এইটা হলো অ্যাডভার্ব, এইটা হলো সুপন্তির এক্সটেনশন। এ হচ্ছে সাবজেক্ট, প্রথম বিভক্তিতে আছে, সুপন্তির এক্সটেনশন হচ্ছে সুখং, সুখে। পরের যে ক্লাসটা নেব, পালি হাউ টু রিড ইট বলে একটা বই আছে, ভদ্রচক্র বলে একজন থাইল্যান্ডের ভিক্ষুর লেখা, 2022 সালের বই, মানে লেটেস্ট বই। এই বইটা অ্যাকচুয়ালি হচ্ছে 60-এর দশকে লেখা, মানে দ্য নিউ পালি কোর্স যে ভার্সান, সেইটা এখানে অনুবাদ হয়েছে 2011 সালে। বাট এই বইটা, যেটা এই ভদ্রচক্রের বই ইংরাজি ট্রান্সলেশন পরের দিন ক্লাসে হবে, এইটা কিন্তু 22 সালে লেখা, তো সুতরাং এটা অনেক বেশি মডিফাইড। ওখানে পুরো বলছে যে অ্যাডভার্বিয়াল যে জিনিসগুলো হয় সেটা কত রকমের হয়। তো এই দ্বিতীয় বিভক্তিযুক্ত অ্যাডভার্বিয়াল শব্দ থাকে। এবারে একটি ক্রিয়া বিশেষণাত্মক শব্দ সমষ্টি, ক্রিয়া বিশেষণাত্মক অ্যাডভার্বিয়াল শব্দ সমষ্টি মানে হচ্ছে ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেটা এর এক্সটেনশন হতে পারে। আচ্ছা, এক্সটেনশনে যাব তার আগে বলছে যে দেব মনুষ্যা তং নমঃসিংসু, দেব মনুষ্যা, দেবতা এবং মনুষ্যেরা, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট থাকে প্লুরাল, মানে সাবজেক্ট হচ্ছে এখানে প্রথম বিভক্তিতে আসে, বাট প্লুরাল, মনুষ্য মনুষ্যা। তং মানে তাকে, এটা অবজেক্ট আছে, অবজেক্ট থাকে দ্বিতীয় বিভক্তিতে। নমঃসিংসু নমস্কার করেছিল, নমঃসিংসু এটা ভার্ব আছে অতীতকাল, এটা আমরা নমস্বতীও বলতে পারি, নমতি বলতে পারি, বন্দতি বলতে পারি, পূজতি বলতে পারি, যাই বলি না কেন একটা ভার্ব হিসেবে ধরা হচ্ছে। তো এইখানে দেখো সাবজেক্টের সাথে এক্সটেনশন হচ্ছে বহু, বহু দেব মনুষ্য, অনেক লোকজন, মেনি গডস অ্যান্ড মেন। নমঃসিংসু স্যালিউটেড হিম, তাকে প্রণাম করেছিল। এইবারে এই গোটা পার্টটা হচ্ছে এখানে এক্সটেনশন, নমঃসিংসুর এক্সটেনশন ভার্বের। কীরকমভাবে, বাট এটা হচ্ছে একটা ক্লজ, হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার এইখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে
এই একটা অ্যাবসলিউট বলে একটা টার্ম আছে, এটা তোমাদের যখন সপ্তম বিভক্তি পড়ানো হয়েছিল, সপ্তম বিভক্তির অর্থ 22 ক্লাসেতে বোধহয় ছিল, সেখানে একটা ছিল না যে সপ্তম বিভক্তি যুক্ত মানে একটা প্রেজেন্ট পার্টিসিপেল সপ্তম বিভক্তি যুক্ত হলে সেটার একটা অর্থ হয় যে ক্রিয়ার পূর্বাপর্য বোঝায়। এইটা যখন হচ্ছে, এইটা যখন হয়ে গেছে, এরকম একটা ছিল না, তেলস্য জায়মানস্য নমসি ঝারিকা উপর, যেরকম একটা ছিল, যখন তেলটা পুড়ছে তখন যেমন কাঠকয়লা উৎপন্ন হয় না, সেই রকম। তো এখানে সেই ইউজ হচ্ছে। এখানে ভালোভাবে দেখো, ভগবতী, এটা সপ্তমী আছে, যেতবনে সপ্তমী আছে, বিহরন্তে সপ্তমী আছে। এটাকে প্রথমা করলে কি হবে, ভগবা যেতবনে, মানে যেতবনের মধ্যে, বিহরন্তেটাকে আমরা প্রেজেন্ট করে দিই, বিহরন্ত হতি, দ্য ব্লেসেড ওয়ান ইজ স্টেইং ইন যেতবন, ভগবান যেতবনে অবস্থান করছেন, এটা হচ্ছে এটার মেন অর্থ এই ক্লজটা। বাট সপ্তমী বিভক্তি যেটা আছে, সপ্তমী বিভক্তিটা ইন্ডিকেট করছে টাইমটাকে, এবং এইখানে হচ্ছে যে একই সাথে টাইমটা সংগঠিত হচ্ছে, এইটা বলতে চাইছি। বলছে ভগবান যখন যেতবনে অবস্থান করছে, ওয়াইল দ্য ব্লেসেড ওয়ান ইজ স্টেইং অ্যাট যেতবনা, এরকম ছিল না ওখানে, ওয়াইল দিয়ে অনুবাদ করতে হবে বা আফটার দিয়ে অনুবাদ করতে হবে, যে এইটা হয়ে যাওয়ার পরে এইটা হয়েছিল, যে কি বলবো, যে পথ্যকে পঠিতে মিত্র আগচ্ছে, মিত্র এসেছিল কিন্তু পুস্তকটা যখন পড়া হয়ে গেছে। আবার পথ্যকে পঠন্তে মিত্র আগচ্ছি, যখন মিত্র এসেছিল তখন পুস্তকটা পড়া হচ্ছে, হোয়াইল দ্য বুক ইজ রিডিং, বা হোয়াইল দ্য বুক ইজ বিং রেড, যখন বইটা পড়া হচ্ছে, মিত্র আগচ্ছি দ্য ফ্রেন্ড কেম, বন্ধু এসেছিল। একটা হচ্ছে একই সাথে কাজ হচ্ছে, সেটার জন্য প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ হচ্ছে, আর আগে একটা হয়ে গেছে সেটার জন্য পাস্ট পার্টিসিপেল হচ্ছে, যে এই কাজটা হয়ে গেছে তারপরে এসেছে, আর এইটা যখন হচ্ছে তখনই এইটা হয়েছে, এই জন্য প্রেজেন্ট পার্টিসিপেলটা ইউজ হয়। বাট বোথ কেস সপ্তম বিভক্তি দিয়ে ওটা ইউজ হচ্ছে। সিমিলারলি এখানে যে ভগবতী যেতবনে বিহরন্তে, হোয়াইল দ্য ব্লেসেড ওয়ান, ভগবান যখন যেতবনে অবস্থান করছেন, বহু দেব মনুষ্য তং নমস্কার, বহু দেবতা এবং মানুষেরা তাকে প্রণাম করেছিল। তাহলে এখানে হচ্ছে অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ হচ্ছে। এটাকে যদি প্রশ্ন করে যে কখন নমস্কার করেছে, কোন টাইমে, কীভাবে, বলতে যখন তিনি ওইখানে ছিলেন তখন তারা নমস্কার করেছে, এইটা অ্যাডভার্বিয়াল হচ্ছে। এবারে এই অ্যাডভার্বিয়াল যেগুলো হয়, ক্রিয়া বিশেষণ আর ক্রিয়া বিশেষণাত্মক শব্দ সমষ্টি, অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ শব্দটা এখানে বলা যায়, এগুলো পরে এতে আরও ডিটেলসে আমরা দেখব। তো সেগুলো এখানে সূচি, মানে শ্রেণীবিভাগ দিয়েছে। তো অ্যাডভার্বিয়াল যেগুলো হয় সেগুলো সময়সূচক হতে পারে, যদা যখন, তদা তখন, ইদানি এখন, অদ্য টুডে, পাত সকালে, দিবা দিনের বেলা। তো ধরো যদা সো আগচ্ছে, সে এসেছে, কখন এসেছে, যদা যখন, তদা তখন, ইদানি এখন, এই প্রত্যেকটা রিলেটেড হচ্ছে ভার্বের সাথে। ধরো দীর্ঘ পুরিশ রুক্ষং চিহ্নতে, দীর্ঘ কার সাথে রিলেটেড হচ্ছে, পুরিশর সাথে। তারপরে পুরিশ অম্বং রুক্ষং চিহ্নতে, অম্বং কার সাথে রিলেটেড হচ্ছে, এই রুক্ষংয়ের সাথে। কিন্তু যদি বলা হয় যে পুরিশ রুক্ষং ফরসোনা চিহ্নতি, ফরসোনা কার সাথে রিলেটেড হচ্ছে, কুঠারের দ্বারা চিহ্নতি ছেদন করছে, যে ফরসোনা রিলেটেড হচ্ছে ভার্বের সাথে। অ্যাকচুয়ালি পতঞ্জলির যে মহাভাষ্য আছে সেখানে খুব সুন্দর একটি বিষয় বলছে যে আখ্যাতং সবিশেষণং বাক্যম। আখ্যাত মানে ভার্বের একটা সংস্কৃত বা পালিত আখ্যাত শব্দটা প্রয়োগ হয়, ক্রিয়াপদ, যে ক্রিয়াপদ উইথ
যে তার যে বিশেষণ অ্যাডজেক্টিভ, মানে মডিফায়ার বা কোয়ালিফায়ার, সেটা একটা বাক্য হয়, মানে একটা ভার্ব এবং তার সাথে যেগুলো মডিফাইং ওয়ার্ড হচ্ছে সেগুলো সব হচ্ছে একটা বাক্য, সবগুলোকে নিয়ে। তো এইখানে যদা তদা যে শব্দগুলো আমরা পাচ্ছি, এইখানে আমি যদি বলি যেত বনে, পূর্বনহ সময়ে মানে পূর্বাহ্ন সকালবেলা, ধরো আমরা বললাম যে শো গচ্ছতি, বা আমরা বললাম যে নর গচ্ছতি, মানুষটি যায়, নর যদা গচ্ছতি, মানুষটি যখন যায়, যদাটা কার সাথে রিলেটেড হচ্ছে? গচ্ছতির সাথে। পুরিশ তদা গচ্ছতি, তদা রিলেটেড হচ্ছে এই গচ্ছতির সাথে। পুরিশ ইদানি গচ্ছতি, এখন যাচ্ছে। পুরিশ অদ্য গচ্ছতি, আজকে যাচ্ছে। পুরিশ পাত গচ্ছতি, সকালে যাচ্ছে। যেত বনেটা আমি কাটছি। পূর্বহ্ন সময়ে গচ্ছতি, সকালবেলায় যাচ্ছে। তাহলে প্রত্যেকটা টাইম বাচক যে শব্দ আছে সেটা রিলেটেড হচ্ছে ভার্বের সাথে। এরপরে বলছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। এখানে ক্রিয়া বিশেষণ শব্দটা যে সোকল্ড ইংরাজির অ্যাডভার্ব হিসেবে না, বাট অ্যাডভার্বিয়াল একটা ওয়ার্ড, এটা বোঝাচ্ছে। এখানে কি কি দিয়েছে? তথ্য, মানে সেখানে, তত্র যেটা। পুরিশ ও তথ্য গচ্ছ, মানুষটি সেখানে যায়। জহিং মানে হচ্ছে যেখানে, এখানে আমরা যথ্য বলতে পারি, আর যথ্য বা যত্র। পুরিশ ও যথ্য বা জহিং গচ্ছতি, যেখানে যায়, তাহলে এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে। পুরিশ ও কুত্র গচ্ছতি, মানুষটি কোথায় যায়। পুরিশ ও তম্ভা গচ্ছতি, তম্ভা মানে সেখান থেকে, এইটা হচ্ছে পঞ্চমী বিভক্তি, সেখান থেকে যায়। স্থান বোঝাচ্ছে, তাহলে এটা রিলেটেড হচ্ছে কোথা থেকে যায়, এটা কোয়ালিফাই করছে তো ভার্বকে। পুরিশ ও ঊর্ধ্বং গচ্ছতি, উপরে যায়। পুরিশ ও অধ গচ্ছতি, পুরিশ মানুষটি নিচে যায়। পুরিশ ও হেঠা গচ্ছতি, হেঠা মানেও নিচে যায়। পুরিশ ও দূরত গচ্ছতি, দূর থেকে যায়। তাহলে বেসিক্যালি এগুলো হচ্ছে, একটা হচ্ছে সপ্তমী বাচক, একটা হচ্ছে পঞ্চমী বাচক। এই যে সপ্তমী বাচক শব্দ এবং পঞ্চমী বাচক শব্দ, এই দুটোই হচ্ছে স্থানবাচক। আগেরটা আমরা টাইম বাচক দেখছিলাম। স্থানবাচক শব্দগুলো কিন্তু রিলেটেড হচ্ছে ভার্বের সাথে। তাহলে আমরা যখন সেন্টেন্সকে ভাঙবো, তখন কিন্তু আমরা দেখব যে স্থানবাচক শব্দ ভার্বের সাথে রিলেটেড হচ্ছে, সময়বাচক শব্দ ভার্বের সাথে রিলেটেড হচ্ছে। এগুলো খুব সুন্দরভাবে ট্রান্সলেশন আছে পরের দিনের নোটটাতে, সেটা পিডিএফটা আমি এখনও দিইনি, ওটা কাটতে হবে। ওটাই মানে একদম সেন্টেন্সটা পুরো ওপেন হয়ে যাবে, পুরো বড় যে বাক্য সেটাকে খণ্ড 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 করে বুঝতে পারা যাবে। আচ্ছা, এবার ফার্দার বলছে যে তুলনামূলক শব্দ বা মাত্রিক বিশেষণ। এখানে এই শব্দগুলো এমনভাবে দিয়েছে, অ্যাকচুয়ালি এটা ইংরাজিটা আছে ডিগ্রি। ডিগ্রি মানে পরিমাণ বোঝাচ্ছে। তো বলছে যে ধরো আমরা এখানে ধরো খাদতি শব্দটা যদি নিই, তো পুরিশ জাব থোকং খাদতি, থোক মানে হচ্ছে অল্প, অল্প পরিমাণ খায়। কি পরিমাণ খায়, এই পরিমাণটা এখানে তাহলে খাওয়ার বিশেষণ হচ্ছে থোকং। পুরিশ বহুকং খাদতি, বহু অনেক কিছু খায়। তো বহুকং পরিমাণ বোঝাচ্ছে, এটা ক্রিয়াটাকে করছে। পুরিশ যাবতা খাদতি, যে পরিমাণ খায়। পুরিশ তাবতা খাদতি, মানুষটি সেই পরিমাণ খায়। যাব তাব এটা একই, যাব খাদতি যে পরিমাণ খায়, তাব খাদতি সেই পরিমাণ খায়। এটা তোমাদের যে অব্যয় লিস্ট আছে ওখানে দেখবে সব এগুলো আছে, অব্যয়গুলো। পুরিশ কীর্তাবতা খাদতি, কী পরিমাণ খায়, এইটা হচ্ছে এখানে পরিমাণ বোঝাচ্ছে, ডিগ্রি, কতটা খাচ্ছে সেইটা। এইটা ক্রিয়াকে কোয়ালিফাই করছে। তারপর হচ্ছে আচরণাত্মক ক্রিয়া বিশেষণ। আচরণাত্মক বলতে এখানে ইংরাজিটা অ্যাকচুয়ালি ছিল ম্যানার, কীভাবে হচ্ছে, ভাবে ব্যাপারটা বোঝাবে, কীভাবে, কী প্রকারে, এটা বোঝাবে। ধরো এখানে আমরা বললাম যে পুরিশ গচ্ছতি, পুরিশ শীঘ্রং গচ্ছতি, শীঘ্র যায়।
অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অ্যাকচুয়াল ইংরাজির যে অ্যাডভার্ব হয় সেইটা। দ্য ম্যান গোজ কুইকলি, পুরিশ শনিকং গচ্ছতি, শনিকং মানে ধীরে ধীরে, স্লোলি, দ্য ম্যান গোজ স্লোলি, পুরিশ সহসা গচ্ছতি হঠাৎ, সাডেনলি, দ্য ম্যান গোজ সাডেনলি, পুরিশ সুখং গচ্ছতি সুখে গমন করছে, দ্য পার্সন গোজ হ্যাপিলি। এই দেখো অ্যাডভার্বগুলো আসলে এখানে লাগছে, ম্যানার বোঝাচ্ছে কীভাবে হচ্ছে। এবার বলছি নিশ্চয়ার্থক ক্রিয়াবিশেষণ। নিশ্চয় মানে হচ্ছে সেটাকে কনফার্ম করছে, সেটাকে এমফাসাইজ করছে। অধ্যা মানে নিশ্চিতভাবে, বত মানে নিশ্চিতভাবে, কামং মানে নিশ্চিতভাবে, জাতু মানে নিশ্চিতভাবে, বে মানে নিশ্চিতভাবে, আরও তোমরা অনেক কিছু দেখেছো নিশ্চয়ার্থক বিশেষ মানে অব্যয়, এ ব, হি, বে, হলু, বন, এটা কম বেশি এগুলো সবই হচ্ছে নিশ্চয়ার্থক। ধরো পুরিশ অধ্যা গচ্ছেন, ডেফিনেটলি যাবে মানে যায়, পুরিশ বত গচ্ছতি, পুরিশ কামং, এগুলো অনেক প্রয়োগ হয় না অতটা। বত তবু হয়, অধ্যা প্রায় দেখা যায় না, কামং দেখা যায় না, বে তবু দেখা যায়, জাতু খুব রেয়ার হয়, এবহি এটা প্রচুর দেখা যায়, পন মোটামুটি দেখা যায়, ডেফিনেটলি, ইনডিড, এইগুলো বোঝায়। পুরিশ এ গচ্ছতি এব মানে দ্য ম্যান ডেফিনেটলি অর ইনডিড গো, গোজ মানে সে যাবেই একদম, এটা বোঝাচ্ছে। তো এই এমপ্যাথেটিক কিছু কিছু অব্যয় আছে সেগুলো ইউজ হয়। আর বলছে কারণাত্মক আর পরিণতি জ্ঞাপক ক্রিয়া বিশেষণ। কারণাত্মক পরিণতি বলতে হচ্ছে কজ আর এফেক্ট বোঝাচ্ছে। কীরকম? কারণ বোঝাবে, তসমা সেই কারণ মানে সেই কারণে বা সেই জন্য। অ্যাকচুয়ালি কসমা কী কারণে, তসমা সেই কারণে। তাহলে এইটা হচ্ছে কারণ, কী কারণে হয়নি, কসমা তং ন গচ্ছাসি, কেন তুমি যাওনি, তসমা অহং ন গচ্ছামি, সেই জন্য আমি যাইনি। তাহলে একটা কারণ, একটা এফেক্ট, একটা কজ, একটা রেজাল্ট, একটা কোশ্চেন, একটা আনসার, এইরকমভাবে বোঝাচ্ছে। তো এইখানে দেখো তেনও দিয়েছে, অ্যাকচুয়ালি এগুলো পেয়ার পেয়ার হিসেবে থাকবে। এটা তোমাদের যে ওই নতুন যেটা দিয়েছি 27 পাতার যে পালি নোট পড়ার যে অভ্যাস বলে, ব্যাকরণ অভ্যাস, ওইটার শেষে যে অব্যয়গুলো আছে দেখো ওগুলো ওরকম সাজানো আছে। যস্মা তস্মা যে কারণে সে কারণে, কসমা কী কারণে, তেন এর ভ্যারিয়েন্ট হচ্ছে যেন, যেন তেন যে কারণে সে কারণে, যত তত যে কারণে সে কারণে, জং তং যে কারণে সে কারণে, কসমা তসমা তসমা যে কারণে সে কারণে। তাহলে এটা যদি বলি যে তসমা অহং গচ্ছামি সেই জন্য আমি যাই, তেন অহং গচ্ছামি সেই জন্য আমি যাই, যত অহং গচ্ছামি যে জন্য আমি যাই, জং অহং গচ্ছামি যে জন্য আমি যাই বা যে কারণে আমি যাই, তত অহং গচ্ছামি সেই কারণে আমি যাই, কসমা অহং গচ্ছামি কী কারণে আমি যাই, ইত্যাদি। তাহলে কারণ, কজ, এফেক্ট, কোশ্চেন আনসার, এটা বোঝাচ্ছে। এই যস্মা অহং গচ্ছামি বা কসমা অহং গচ্ছামি, এই কসমা গচ্ছামি এটা তো গচ্ছামিটাকেই কোয়ালিফাই করছে না। এই কসমা আমির সাথে সম্বন্ধ নয়, বা কসমা অহং খাদামি কেন আমি খাই, এই কসমা কেনটা হচ্ছে খাইয়ের সাথে সম্বন্ধযুক্ত, আমির সাথেও নয়। আর কসমা অহং ওদনং খাদামি, ওদন ভাত, এই ভাতের সাথে সম্বন্ধ নয়, সম্বন্ধ হচ্ছে খাই কেন। এটার একটা ভেবে দেখতে পারো যে বাকি এলিমেন্টগুলোকে যদি আমি বাদ দিই, কসমা খাদামি বললে কি বাক্যটা দাঁড়াবে? হ্যাঁ দাঁড়াবে। কসমা অহং বললে তো বাক্য হবে না, কসমা ওদনং বললে তো বাক্য হবে না, কিন্তু কসমা খাদামি বললে বাক্য হবে। দ্যাট মিনস এইটা এর সাথেই রিলেটেড, ওই জন্য বাকিটার অনুপস্থিতিতেও ওই সম্বন্ধটা আরও হচ্ছে না, বিকজ তার সাথে রিলেশন নেই, ওই জন্য তাকে বাদ দেওয়া যাচ্ছে। মানে কসমার সাথে যদি অহংয়ের রিলেশন থাকতো তাহলে অহংটাকে বাদ দিলে বাক্যটা অর্থহীন হয়ে যেত।
এই হলো। এরপরে যে কথাটা বলেছে যে ক্রিয়া বিশেষণাত্মক শব্দ সমষ্টি, সেইটাও অনেক সময় ইউজ হতে পারে। এইটা ভীষণ জটিল আছে এখানে। তার মধ্যে একটুখানি আমি জিনিসটাকে বলবো, সেটা হচ্ছে এর আগে যে আমরা উদাহরণটা পেয়েছিলাম, ওই যে ভগবতী যেতবনে বিহরন্তে, এইটার সাথে এটাকে খেয়াল করতে হবে। স্টিল এখানে যতটা কঠিন আছে, আই থিঙ্ক অতটাও কঠিন নয় অ্যাকচুয়ালি। ইনি পসিবল সব জিনিসগুলোকে এখানে রাখতে চেয়েছে। তো উদাহরণগুলো আমি একটুখানি বলছি। বলছে পরিসা অহসি। পরিসা মানে হচ্ছে পরিষদ, অ্যাসেম্বলি। অহসি হয়েছিল, ওয়াস, অ্যাসেম্বলি ওয়াস। এবার বলছে পরিসা কীরকম হয়েছিল, বিপুলা অহসি, দ্য পরিসা বিকাম এনলার্জড গ্রেট। এইটা এর সাথে সমবিভক্তি আছে, এর এক্সটেনশন। তারপর বলছে তস্য পরিসা বিপুলা অহসি, এটা সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে। সাবজেক্ট প্রথম বিভক্তিতে আছে, এটা প্রথম বিভক্তিতে আছে। তস্য ষষ্ঠী বিভক্তি, সাবজেক্টের এক্সটেনশন ষষ্ঠী বিভক্তি হয়, তাই তস্য পরিসা। তাহলে এক্সটেনশনটা সবসময় ওরকম জটিলভাবে মানে যান্ত্রিকভাবে কেন আমরা দেবো, আমরা নিজেরা রিলেশন করতে পারবো। তস্য পরিসা তার পরিষদ, এর সাথে রিলেটেড হচ্ছে পরিসা বিপুলা হসি। এইবার বলছে তস্মিং জীবন্তে। এবার এই তস্মিং জীবন্তে মানে সো জীবতি, সো জীবন্ত, তস্মিং জীবন্তে। এটা কিন্তু ওই 25শে ক্লাসের যে, 25শে না 22শে বা 23শে ক্লাসে দেখবে সপ্তমী বিভক্তির অর্থ সেখানে খুব সুন্দরভাবে ছিল, আর ক্লাসটাও খুব সুন্দরভাবে আমি করেছি সেখানে। আশা করি যারা পড়েছো তাদের এটা বুঝতে সুবিধা হবে। এগেন আমি বারবার যেটা বলি যে একটার পর একটা ক্লাস পর পর হিসেবে রিলেটেড আছে। এখানে এটা পড়ানো হচ্ছে কেননা এর উপাদানগুলো আগে পড়ানো হয়েছে বলে। তো সজীবতী হি লিভস, সজীবন্ত হি ইজ লিভিং। তস্মিং জীবন্তে হোয়াইল হি ইজ লিভিং, যখন সে জীবন ধারণ করছে। এব, বটা হচ্ছে মানে এটাকে জোর দিয়ে বোঝাচ্ছে। জোর দিয়ে বলাই যে নিশ্চয়ার্থক বিশেষণ আমরা পেয়েছি সেইটা। তস্মিং জীবন্তে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ফ্রেজটা হোয়াইল হি ইজ লিভিং, এইটা হলো অহসি। দ্য অ্যাসেম্বলি বিকেম গ্রেট হোয়াইল হি ইজ লিভিং, যখন সে করছে। এই তস্মিং জীবন্তে হোয়াইল হি ইজ লিভিং, এইটা হচ্ছে এই অহসি একটা অ্যাডভার্বিয়াল পজিশানে আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার এই এবটাও কিন্তু এর সাথে রিলেটেড। কেন? এমপ্যাথেটিক হচ্ছে, মানে তার জীবন ধারণ করতে করতেই মানে কি অনুবাদ করা যাবে এটা, মানে ডেফিনেটলি হোয়াইল হি ইজ লিভিং হিজ অ্যাসেম্বলি বিকেম গ্রেট। অ্যাসেম্বলি বিকেম গ্রেট সেটাকে এমফাসাইজ করছে, তখনই হয়েছে, মানে মরার পরে না। তাহলে এই তস্মিং জীবন্তে এটাকে কি বোঝাচ্ছে? এটা সময় বোঝাচ্ছে না? সে যখন বেঁচে আছে সেই সময়ই তার পরিষদ বিপুল আকার ধারণ করছে। তাহলে এইটা হচ্ছে টাইম বাচক বোঝাচ্ছে, এটাকে নোট করবে। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা টাইমকে রিপ্রেজেন্ট করছে। তার পরের উদাহরণে দেখো, এটা আমি একটু একই টপিক তো এই জন্য পুরোটা কমপ্লিট করে তারপর তোমাদের প্রশ্নটা নেব, এবং এইখানেই প্রায় এই উদাহরণ মানে আজকের ক্লাসটা শেষ হবে। মানে আজকের ক্লাস বলতে এই ক্লাসটা। নেক্সট হচ্ছে থেরা বসন্তী, এটা হচ্ছে কোর সেন্টেন্স। তোমরা কিন্তু এই প্রসেসে চেষ্টা করবে, এগুলোও আমি খুব সুন্দরভাবে পরে ক্লাসে দেব। থেরা বসন্তী বললে কি ট্রান্সলেশন হবে? স্থবিররা বাস করে। দ্য এল্ডার্স লিভস, লিভ, তো স্থবিরেরা বাস করে। বহব থেরা বসন্তী, বহু স্থবির বাস করে। বহব হচ্ছে এর এক্সটেনশন, এটা সাবজেক্ট, এটাও প্রথমা আছে বাট প্লুরাল আছে, এটা ভার্ব বসন্তী।
বলছে এবারে মহারইয়া কারিতে বিহারে বহবা থেরা বসন্তী। বহু স্থবি বাস করে, কোথায় বাস করে? বলছে মহারইয়া, মহারাজের দ্বারা কারিতে নির্মিত বিহারে। তাহলে এ মনাস্ট্রি বিল্ট বাই দ্য গ্রেট কিং, মহারাজের দ্বারা নির্মিত বিহারে। তাহলে এ মনাস্ট্রি বিল্ট বাই দ্য গ্রেট কিং, মনাস্ট্রি বিল্ট বাই দ্য গ্রেট কিং, ইন দ্য মনাস্ট্রি বিল্ট বাই দ্য গ্রেট কিং, এই যে গোটা পোর্শনটা আছে এইটা তো কোয়ালিফাই করছে বসন্তীকে। কোথায় বাস করে? মহারাজের দ্বারা নির্মিত প্রাসাদে, মানে বিহারে। তাহলে এইটা হচ্ছে এর কোয়ালিফাইং, এটা অ্যাডভার্বিয়াল হচ্ছে, বাট এটা তো স্থান বোঝাচ্ছে। আগেটা যেমন আমরা টাইম দেখলাম, এইটা বোঝাচ্ছে স্পেস বা লোকেশন। বোঝা গেল? এই উদাহরণটা একটু কঠিন আছে। তো এটাকে আরো সহজ একটা উদাহরণ দিচ্ছি। ধরো শো ভাসতি, সে বলে। এবার আমরা এখানে বললাম যে শো যথা তস্য হিতং হতি তথা ভাষতি, সে তার যেরকম ভালো হয় সেই রকমই বলে। তাহলে এইখানে একটা প্রসেস বলছে, ম্যানার। এর আগে যেটা ছিল অ্যাকচুয়ালি তার পরের উদাহরণটাও অনুরূপ। এটা হচ্ছে ম্যানার বোঝাচ্ছে, কী রকম ভাবে বলছে বলছে বা যেই রকমভাবে তার ভালো হবে সেই রকমটা বলছে। এই পরের উদাহরণটা অ্যাকচুয়ালি যথা তথা দিয়ে সিমিলার হচ্ছে। অথ তে দেবী পুচ্ছি হিন্দা, এই উদাহরণটাও ঠিকঠাক না, আমরা এই দুটোকে বাদ দিলাম। বা এই এখানে আবার চার চার হয়ে গেছে, যাই হোক তিনের জায়গাতে এইটাকে নোট করে নাও। এটা ম্যানার বোঝাচ্ছে, এবং আরও অনেক রকম অনেক কিছু হতে পারে, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ যেগুলো হবে। কিন্তু এখানে আমরা যখন ট্রান্সলেশন করব মাথায় রেখে করব, এটা স্থানবাচক বোঝাচ্ছে, এটা সময়বাচক বোঝাচ্ছে, এটা ম্যানার বোঝাচ্ছে। আর অ্যাকচুয়ালি এই পালি হাউ টু রিড ইট যে বইটা আছে না, সেটা আরও খুব সুন্দরভাবে দিয়েছে যে কত রকমভাবে জিনিসগুলো হয়, অনুবাদ কীরকমভাবে হয়, কোন বিভক্তি দিয়ে ইউজ হয়। যেমন এই যে মহারণ্যকারিতে বিহারে, এটা না, তস্মিন জীবন্তে, এই যে স্পেসিফিক সপ্তমী বিভক্তি ইউজ হয় না, এইটা ওখানে মেনশন আছে যে এই রকম টাইপের জিনিস হয়। তো ওখান থেকে সুন্দরভাবে হয়ে যাবে।